কিছু বিষয়ে আমাদের একটা ঐক্যমত হয়ে গেলে বোধহয় এটা সবার জন্য ভালো। আমি খুবই পছন্দ করেছি যে যুব উন্নয়ন বা যে এই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেটা বলেছিলেন মজুমদার ভাই, এটা খুব ইম্পর্টেন্ট ইস্যু। আমি একটু পরে বলবো যে এটা কেন ইম্পর্টেন্ট ইস্যু, খুব গুরুত্বপূর্ণ ইস্যু। ফলে সেই ডিভিডেন্ডের সুবিধাটা আমরা যেমন গণঅভ্যুত্থানে পেয়েছি, তেমনি আনুমানিক তার রিফ্লেকশনটা বাজেটে থাকা উচিত ছিল। মানে আমাদের উন্নয়নের বা উন্নতির যে প্রধান যে ভিত্তি এখন আন্তর্জাতিক বিশ্বে এখনকার যে ভূরাজনৈতিক প্রতিযোগিতার যে দ্বন্দ্ব এবং যে কর্পোরেট যে ওয়ার্ল্ড, মানে আপনার সারা দুনিয়া একটা অল্প কয়েকটা কোম্পানির অধীনে চলছে এবং ইতিমধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। আপনারা জানেন ইরান বনাম ইসরায়েল, এবং একটা এক বলতে পারেন এক অর্থে তৃতীয় বিশ্বযুদ্ধের একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিপ্রেক্ষিতে যদি তাকান তাহলে কিন্তু আমাদের অবশ্যই বাজেটের কেন্দ্রীয় একটা বিষয় মানব সম্পদ উন্নয়ন। ফলে সেজন্য এখানে যে বাজেটে 400 কোটি টাকার মতো খুবই কম, এটা আমি আমরা একমত। এবং আমার মনে করি যে আমাদের এই সভা থেকে এটা অন্তত প্রস্তাব আকারে দেওয়া দরকার যে বাজেট যখন সংশোধন করা হবে, চিন্তা করা হবে, তখন এটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা দেখব। আমি যেটা করবো যে পরিসংখ্যান নিয়ে বেশি কথা বলবো না, আমি কিছু আপনাকে ধারণাগত কিছু বিষয় নিয়ে এটা আলোচনা করবো। যেমন আমাকে একটু পরিচয় করে দিয়েছে সাদিক ভাই যে আমি অর্থনীতির সঙ্গে যুক্ত, যেটা সত্য, অনেক কথা জানেন না। আমি আসলে পড়াশোনা করেছি ইকোনমিক্সে, ফার্মেসি এবং ইকোনমিক্স। ফলে ওইটা আমার একটা আলাদা একটা পেশাগত দিক আছে। তো আমি বেশি জোর দেবো বেশি আজকে আলোচনায় বাজেটে একটা হলো অর্থনৈতিক দিকটা চেয়েও আমাদের যে মজুমদার ভাই যে কথাটা বলছেন, অনেকে বলেছেন, তাদের আলোচনার মধ্যে ছিল এটার যে এই বাজেটের কাছে আমরা যেটা প্রত্যাশা করেছি সেটা খুব একটা ভালো টেকনোক্রেটিক ব্যুরোক্রেটিক বাজেট এটা আশা করি নাই। আমরা আশা করেছি একটা দিক নির্দেশক। ফলে ফিলোসফিক্যালি যদি তার ডিরেকশনটা ঠিক থাকতো তাতে কিন্তু আমরা কম বেশি খুশি হতাম। মানে এই সরকার তো আপনার কতদিন থাকবে, তারা কি করবেন, নানা রকম একটা বন্ধনের মধ্যে তারা আছেন। কেন বন্ধনটা হচ্ছে এই যে তারা কিন্তু একটা সে অর্থে একটা অন্তর্বর্তীকালীন সরকার, পূর্ণ ক্ষমতা সম্পন্ন সরকার নয়। ফলে তারা অনেক কিছু তারা চাইলে কিন্তু করতে পারবেন না। আমরা কিন্তু 8ই অগাস্টে যে সরকারটা করেছি এটা কিন্তু ওই বিদ্যমান সংবিধান, বিদ্যমান রাষ্ট্রের অধীনে শপথ নিয়ে সরকারটা গঠন করেছে। ফলে এই সরকারের কাছ থেকে আমি খুব বড় কোনো বাজেট প্রত্যাশা করি নাই আজও, এবং করাটাও বোকামি হবে আমাদেরকে। কিন্তু কি করতে পারত যে তার কিন্তু দর্শনগত দার্শনিক কিছু দিক সে তুলে ধরতে পারত। তার কি কিছু ইঙ্গিত নেই বাজেট? হ্যাঁ, কিছু কিছু ইঙ্গিত আছে, কিন্তু এটা স্পষ্ট করা উচিত ছিল। তো সেই জন্য আমি বলবো যে প্রথমত আমি কিছু ধারণাগত জিনিস নিয়ে আলোচনা করবো। একটা জিনিস দেখুন, রাষ্ট্রের যে ধারণাটা আমরা এখনো পোষণ করি এইখান থেকে বেরিয়ে আসতে হবে। কারণ এখনো এই রাষ্ট্র বলতে যেটা আমাকে বুঝি, এই রাষ্ট্র যেমন সাদা টাকাকে কালো করে, আবার সাদা টাকাকে কালো করবার বৈধতা দেয়, এই রাষ্ট্রের ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। রাষ্ট্রটা করতে পারি কিনা আমরা বলেছি যে আমাদের কি আয় করেছি, আয় করে দেই নেই, এটা আমাদের বৈধ আয় করেছি কিন্তু আয় দেই না, এটা এমন কোনো বড় ধরনের একটা অপরাধ না, লুকিয়েছি ঠিক আছে। কিন্তু যেটা একেবারে দুর্নীতি, লুট করা, একটা লুটেরা অর্থনীতিকে বৈধতা দেওয়া কি রাষ্ট্রের দায় কিনা, রাষ্ট্র কি দেবে কিনা, এরকম একটা সরকারের কাছ থেকে যেটা আমরা শুনতে চেয়েছি আমরা, যে আমরা লুটেরা এবং মাফিয়া তন্ত্রকে বৈধতা দেব না। এটা বাজেটে আমার ভাষায় বলার দরকার নাই, বাজেট তার বাজেটের ভাষাই বলবে। একটা সরকারি ভাষাতেই আমি এটা আশা করেছিলাম। এই বাজেট এটা সম্পূর্ণ অনুপস্থিত। এটা ঠিক প্রথম। আমি যদি সংখ্যা নিয়ে করতে বলে সারাদিন লেগে যাবে আমাদের। কেন অনুপস্থিত? আপনি যখন বাজেটে যখন এই যে যখন ছোট্ট একটা সংখ্যা কথা বলি যে আমরা কি বলতেছি, আমরা 7,90,000 কোটি টাকার মধ্যে আমরা কি দিচ্ছি, প্রায় 3 লক্ষ কোটি টাকার মতো আমরা দিয়ে দিচ্ছি খালি সুদ, এবং কি একটা আমলাতন্ত্রকে পোষার জন্য। আমরা একটা আমলাতন্ত্র যে আমার উৎপাদনে অর্থনীতি কোনো অবদান রাখে না, বাধা দেওয়া ছাড়া, মানে অর্থনীতি যে স্বতঃস্ফূর্ত এবং বাজার ব্যবস্থার যে স্বতঃস্ফূর্ত যে গতিশীলতা, এটাকে ব্যবহার করে আন্তর্জাতিক প্রতিযোগিতায় যে আমি ঢুকবো, সেটার ক্ষেত্রে আমার সবচেয়ে বড় বাধা হচ্ছে আমলাতন্ত্র। আপনারা ব্যবসা করতে গেলে যান,
ফলে সে আমলাতন্ত্রের খরচ আর তার সঙ্গে যদি যুক্ত করেন সুদ কত দিচ্ছেন, তার মধ্যে কিন্তু আপনার প্রায় 35% টাকা আপনাকে দিতে হচ্ছে। বাজেটের এটা টাকা কিন্তু তুলে যাচ্ছে, কিন্তু এটা খালি এই 2 টাকা দিচ্ছে। এখন সুদের যে টাকা আপনি দিচ্ছেন, যে কারণে এটাকে ইকোনমির ভাষায় বলা হয় স্ট্রাকচারাল লন্ডারিং, লুটতন্ত্র। কিন্তু এটা এমনভাবে লুটতন্ত্র চালানো হয় যে বাইরে থেকে আপনার মনে হয় এটা বৈধ। ফলে বাজেট কিন্তু ওইরকম একটা ইনস্ট্রুমেন্ট রাষ্ট্রের, যার দ্বারা সে এই লুটপাট তন্ত্রকে বৈধ করে। কি করে? এই যে আমাকে সুদ দিতে হবে, আমার এই সুদটা আমি যে দিচ্ছি, সুদ কেন নিয়েছি, কোন প্রকল্পে খরচ হয়েছে, কেন খরচ হয়েছে, তার কোনো কিছু কিন্তু বাজেটও নাই, সরকারের পক্ষ থেকে কিন্তু আমাদের কিন্তু বলা না হয়েছে। একেবারে কিছুটা হয়নি, তাই না? এখন অর্থনৈতিক সংস্কার কমিশনের মধ্যে কিছু কিছু এই লুটপাট তন্ত্র একটা তথ্য আমরা পেয়েছি বলে আমরা সরকারকে ধন্যবাদ জানাবো। কিন্তু বাজেটে এই লুটপাট তন্ত্রটা বাজেটের ইনস্ট্রুমেন্ট আকারে এই ধরনের রাষ্ট্রটা কি করে এই লুটপাট তন্ত্রকে সে বৈধ করে। আন্তর্জাতিক যে ব্যাংকগুলোকে, বিশ্ব ব্যাংক বলুন, কি আজকে IMF বলুন, কি WTO বলুন, কি অন্যান্য যে কোনো দ্বিপাক্ষিক যেসব আমাদের অর্থনৈতিক যে সম্পর্ক, এই সম্পর্কগুলোর চরিত্রটাই হচ্ছে এই যে তারা রাষ্ট্রকে ব্যবহার করবে আসলে লুট করবার জন্য। রাষ্ট্রকে ব্যবহারই করা হয় একটা লুটপাট করবো আমি, কিন্তু এটাকে আমি দেখাবো এমন ভাবে যে আমার কাছে মনে হবে এটা বৈধ। কিন্তু এই রাষ্ট্র এটা আসলে এরকম বৈধতা দিতে পারে কিনা। ফলে এর আগের যে রাষ্ট্রটা ছিল সে কিন্তু স্বভাবত সেদের লুটপাটি করবে, ফলে সেদের বৈধতা দেবে। কিন্তু এই বাজেটের যে দলিল আমরা পড়লাম তার মধ্যে কিছু কিছু ইতিবাচক দিক আছে, অবশ্যই আপনারা অনেক উল্লেখ করেছেন, আমি একমত তার মধ্যে। কিন্তু মূলত এই যে যেটাকে আমরা বলি স্ট্রাকচারাল লন্ডারিং, এটা কি বৈধতা দিয়েছে। আমি সুদটা যখন দিচ্ছি এটা কিন্তু সে বৈধতা দিচ্ছে। এবং এই যে আমলাতন্ত্র আমি টিকিয়ে রেখেছি, যে আমলাতন্ত্র যে শুধুমাত্র আমার উপর একটা পরজীবী প্যারাসিটিক তা নয়, এটা একটা প্যারাসিটিক রাষ্ট্র, একটা পরজীবী রাষ্ট্র তৈরি করে রেখেছে। ফলে সেখান থেকে মুক্ত হবার কিন্তু আমার কোনো পলিটিক্যাল প্রোগ্রামও নেই, আমার কোনো অর্থনৈতিক প্রোগ্রামও নেই। আমি চাইলেও কিন্তু আপনি এই খরচ আপনি এখানে কমাতে পারছেন। তা এরকম একটা বাজেট আনা পাচ্ছে। এই জন্য এই বাজেটটা শেষ পর্যন্ত তো অনেক সদিচ্ছা থাকা সত্ত্বেও এটাকে আমরা বলবো এই স্ট্রাকচারাল লন্ডারিং, এই যে কাঠামোগত লুটপাট তন্ত্রেরই বৈধকরণের একটা দলিল, আনফর্চুনেট। কিন্তু আমরা এভাবে দেখতে চাই। আমরা দেখছি তার মধ্যে আরো কিছু থাকবে যেটা আমরা এর মধ্য দিয়ে আমরা এটাকে আমরা পেতে পারতাম। আরো কিছু কিছু আছে রাষ্ট্রের মধ্যে যে সমস্যা আমাদের জন্য, সেটা হলো যে আমাদের যে সেনাবাহিনী, তাদের জন্য আমরা কিভাবে খরচ করি জাতীয় প্রতিরক্ষার জন্য, তার কোনো স্পষ্ট উল্লেখ নাই। এটা তো হতে পারে না। আমি তো সেনাবাহিনীর পক্ষের লোক থাকবো, আমরা দেশের নাগরিক, আমরা তো চাইবো আগামী দিনে যদি আমরা একটা দেশের বাড়ি, ওদিকে মায়ানমার এদিকে ভারত, তার মধ্যে যদি আমি টিকে থাকতে চাই, তাহলে অবশ্যই আমাকে একটা জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা আমাকে গড়ে তুলতে হবে। তাহলে জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হলে তার জন্য আমার খরচ আছে, এটা একটা ন্যায্য খরচ। তো সেই খরচটা আমি কি করে কার কাছ থেকে তুলবো, কে দেবে, এটার তো একটা থাকতে হবে। টাকাটা কোথায় খরচ হচ্ছে, আমি যদি সেখানে যদি আমি লুটপাটতন্ত্র চালু করি, যে আমি একটা মিগ কিনলাম, যেটা আমি একটা কিছু আমি কিনে আনলাম যেটা কোনো উপযোগিতা নেই আমার, কিন্তু আমার এখানে দরকার একটা বাধ্যতামূলক সামরিক শিক্ষা, তার জন্য কোনো বাজেট নেই। বাধ্যতামূলক সামরিক শিক্ষা আবার ঘুরে ফিরে দেখবেন যে ওই যে আমার যেটা বলছে যে তরুণদেরকে প্রশিক্ষণ দেওয়া, এই যে মানব সম্পদ উন্নয়ন, মানব সম্পদ উন্নয়ন যখন কথাটা বলি তখন তার মধ্যে অন্তর্নিহিত রয়েছে যে মানব সম্পদ একই সঙ্গে সে তার নিজেকে একটা রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে সুরক্ষা করবার প্রশিক্ষণ সে পাবে, এটা কিন্তু তার অধিকার আছে। কিন্তু আমাদের এখানে যে পেরিগুড যে শ্রেণী গড়ে উঠেছে বিশেষত, তারা সবসময় মনে করে যে সেনাবাহিনী সম্পর্কে কথা বললে, বিরোধী কথা বললে এটা প্রগতিশীল, একটা অদ্ভুত দেশ। এটা পৃথিবীর কোথাও না, যে আমার তো একটা দেশে আমার তো লাগবে, আমি সুরক্ষা কি করে করবো। আজকে যে বর্ডারে যদি আমাকে আজকে ভারত আক্রমণ করে, তো আমি কি করে আমি নিজেকে রক্ষা করবো। মায়ানমার যদি আমাকে আক্রমণ করে, আমি কি করে রক্ষা করবো। এটা তো আমি নাগরিক ব্যাপারে আমার দায়িত্ব, আমি জানবো এটা। কিন্তু আমার বাজেটে বলা নাই যে আমি কি করে সেই নিরাপত্তা আমি পাচ্ছি। তাহলে এগুলা যে এই যে আমরা লুকাই রাখি আমাদের বিভিন্ন রকম হেডলাইনগুলোকে, এই বাজেট থেকে এটা করা, এটা আমি মনে করি যে এটা আমাদের বাজেট এটা অত্যন্ত খারাপ লক্ষণ, লুকাই রাখা।
খরচটা কোথায় করছে দেখবেন যে অনেকগুলো জায়গাতে লেখা আছে বাজেট, সবচেয়ে বড় একটা বাজেট যেটা আগে থেকে অনির্ধারিত খরচ, মানে আপনি ধরে রাখছেন ওটা থোক, কিন্তু কোথায় খরচ করছেন, কি জন্য খরচ করছেন, তার মধ্যে হিসাব কিন্তু হতে বাজেটের মধ্যে নাই। ফলে এটা আমরা মনে করি যে আমাদের জন্য একটা অত্যন্ত, আমার জন্য মনে করি কনসেপ্টুয়াল জায়গাতে এটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু। এই ধরনের রাষ্ট্রকে আমরা দেখেছি যে ফ্রান্স ফানো একজন খুব নাম করা আপনি ছিলেন, আপনি জানেন যে আমরা যারা একটু গণমুখী রাজনীতি করি তাদেরকে খুব পরিচিত মানুষ, তিনি আলজেরিয়া। তিনি বলছেন একটা এই আমাদের মধ্যে একটা পোস্ট কলোনিয়াল, এটা একসঙ্গে উপনিবেশ ছিল, উপনিবেশে ইংরেজ চলে গেছে, ইংরেজ চলে যাওয়ার পরে এই ধরনের সেই ইংরেজদেরই শাসন কাঠামো যারা রাখে, বহাল রাখে, তখন তারা এই আমলাতন্ত্রকে পুনরুৎপাদন করার জন্যই তাদের টাকার একটা বড় অংশ তারা খরচ করে ওই পুনর আমলাতন্ত্র রাখতেছে। এটা আবার আমাদের দেখবেন এই যে গণঅভ্যুত্থান হয়ে গেল, দেখবেন যে কিছু কিছু লোক এটাকে আবার যে সাংবিধানিক ধারাবাহিকতার নামে আমলাতন্ত্রকে ধরে গেছে। ওই ইংরেজ আমলের আইন, ইংরেজ আমলের আমলা সব থাকবে, কি একটা ছোট্ট শব্দ জনগণ বুঝে না, বলে সাংবিধানিক ধারাবাহিকতা, মানে সংবিধান ওই ইংরেজ আমাদের ছিল ওটা রাখতে হবে, ওটা রাখার মানে হলো আমলাতন্ত্র। আপনি এই জন্য দেখেন 8 তারিখে ওই যে সংবিধান শপথ একটেছে, কেন যে আমলাতন্ত্রের সমালোচনা আপনারা করলেন, ওই আমলাতন্ত্রকে এই যে আপনার লুটপাট তন্ত্রকে টিকিয়ে রাখার জন্য আপনি কিন্তু এই একটা সরকার করছেন, এই সরকারের আসলে কিন্তু কোনো ক্ষমতা নেই আর কিছু করে আগের কিছু প্রত্যাশা। এখন যে টিকে আছে এটা বিরাট ব্যাপার, দোয়া করেন, এটা টিকবার কথা ছিল, টিকে আছে এখন, এটা অদ্ভুত ব্যাপার। কিন্তু ওই যে সাংবিধানিক নামে আপনাকে সংবিধানের অধীনে শপথ নামে একটা সরকার বানাইছে, তো এই সরকার তো লুটপাটতন্ত্রকে বৈধতা দেবে, ফলে বাজেটও সে লুটপাটতন্ত্রের বৈধতা দিয়েছে মাত্র, এর মধ্যে অন্য কিছু আসে না। ফলে আমি 2 নম্বর যে প্রস্তাবনা আপনারা করেছেন তার সঙ্গে আমি মনে করি আপনার সবাই একমত হওয়া উচিত, সেটা হচ্ছে কালো টাকা করা, সাদা করা। এই যে লুটপাটতন্ত্রের সবচেয়ে দৃশ্যমান যেটা সবচেয়ে চোখের সামনে জনগণ বুঝে যে এটাকে বন্ধ করতে হবে, গভর্নমেন্টকে অবশ্যই এটাকে সংশোধন করতে হবে যে কালো টাকা সাদা করবে কোনো যুক্তি নেই, কোনো যুক্তি মধ্যে এই গণঅভ্যুত্থানের পরে এটা করবে কোনো যুক্তি নেই। এখন এখানে কালো টাকা কোথায় আছে, অনুপার্জিত আয়, যেন আয় করেছি কিন্তু দেখায় নেই সরকারকে, কেমন এটা দুর্নীতির মধ্যে পড়ে। আপনি কেন কর দেবেন না, আপনি যদি আয় করে থাকেন আপনি কর কেন দেবেন না? ফলে তারা তো পাল্টা কোনো সুবিধা পেওয়ার কোনো সুযোগ আনবে। আরেকটা যেটা আমি মনে করি বাজেটের মধ্যে একদম অনুপস্থিত, যেটা একটা খুব চিন্তার বিষয়, যে এখানকার যে উদ্যোক্তা শ্রেণী যারা রিয়েলি উদ্যোগী কিন্তু ছোট, সে কৃষক হতে পারে, ছোট একটা কারখানা হতে পারে, সে যে কোনো ছোট ব্যবসা করছে, আমি উদ্যোক্তা বলছি সে অর্থে, বিশেষ করে যারা উৎপাদনে অবদান রাখে তাদের জন্য আলাদা কোনো বাজেট নেই। একটা থোক বাজেট আছে কিন্তু পরিষ্কার করে বলে না এই টাকাটা কি করে খরচ হবে, তারা পাবে, কেন পাবে, সে কি জন্য টাকাটা পাবে। আপনি যদি দেখেন যে এর আগের বছরগুলোতে যে কৃষির জন্য ঋণ দেওয়া হতো সবই কিন্তু লুটপাট হয়েছে। অনেকগুলো কৃষি ব্যাংক আমরা জানিনি যেগুলো তাদের লুটপাটের জন্য মেলা কেলেঙ্কারি হয়েছে। ফলে আমরা এই জায়গাটাতে আমরা বাজেটে আমরা এইটাতে আমরা কিছুই আমরা দেখি না যে ইতিবাচক কিছু দেখছি না। আপনি ব্যাংক সংস্কারের কথা হচ্ছে, সভাপতি ব্যাংক সংস্কারের সঙ্গে এই বাজেটের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ, কারণ সেটা সংস্কারটা কীভাবে হলো, আদৌ হবে কিনা, পরবর্তী যে সরকার আসবে তারা এই ব্যাংক সংস্কারকে মানবে কিনা, অন্যান্য যে সকল প্রাতিষ্ঠানিক সংস্কার চলছে এটাকে তারা মানবে কিনা, তার সঙ্গে এই বাজেটেরও ভবিষ্যৎটা জড়িত। সমস্ত কিছু মিলিয়ে আমরা যদি সারমর্মের কথাটা বলি, এই বাজেটটা কাছ থেকে আমরা অধিক কিছু আশা করাটা ঠিক হবে না, এটা অন্যায় হবে তাদের প্রতি। কিন্তু একটা দিক নির্দেশক বাজেট আকারে যে এই হাতে এইভাবে এই ধরনের এক্সারসাইজ আমরা করতে চাই, এবং জনগণের পক্ষে এই ধরনের এক্সারসাইজ করাটা সঙ্গত, এরকম একটা বাজেট যদি হতো এটা আমাদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হতো। তাতে যেটা আপনারা বলেছেন ঠিক আছে, আমরা কি ডেফিসিট বাজেট দেখাতাম, একটু বাজেট ডেফিসিট কম দেখিয়েছি, ঠিক আছে ভালো, কিন্তু এটাতে খুব আহামরি কিছু কিছুটা মিলে এটা কিছুই মিন করে না। কারণ অনেক সময় যে ডেফিসিট বাজেট না থেকেও যদি আপনি কি বলে ডেফিসিট বাজেটে সেখানে যদি আপনি ডেফিসিট বড় থাকে তাদের যে বাজেট খারাপ হয়ে যায়, এটা অন্তত অর্থনৈতিক কিছু এটা বলেন না। মূল প্রশ্নটা হচ্ছে আপনি টাকাটাকে বিনিয়োগে নিতে পারছেন কিনা।
আপনি এর দ্বারা আপনার অর্থনৈতিক রূপান্তরের সম্ভাবনা আছে কিনা, এর দ্বারা আপনি যে ঋণটা নিয়েছেন সেই ঋণটা আপনি শোধ দিতে পারছেন কিনা। কিন্তু আপনি যদি ক্যাপাসিটি পেমেন্ট আকারে খালি দুর্নীতির টাকা দিয়ে যান, আর বাজেটে খালি ওই টাকা দিতে দিতে আপনার 40% ব্যয় হয়ে যায়, তার স্বভাবতই এই বাজেট দিয়ে আমাদের কোনো কাজ হচ্ছে না, আমাদের কোনো লাভ হচ্ছে না সে জায়গায়। তো আমি বলবো যে প্রস্তাবনাগুলো এখান থেকে আমাদের এসছে, আশা করবো আমরা সকলে অন্তত একমত হবো। অন্তত দুটো বিষয়ে তো খুব পরিষ্কার। আমি মনে করি যে তরুণদেরকে আরও তাদেরকে প্রশিক্ষিত করা, উন্নতির জন্য, উন্নয়নের জন্য যে বিনিয়োগটুকু দরকার মানব সম্পদের উপর, এই বিনিয়োগের ক্ষেত্রে এই বাজেটে পরিষ্কার তাদের একটা সংখ্যা যেমন আমরা দেখতে চাই, একটা দিক নির্দেশনা দেখতে চাই, এটা খুব গুরুত্বপূর্ণ। আর 2 নম্বরের সাদা টাকা আপনার কালো করা, এটা আমরা দেখতে চাই। 3 নম্বর হচ্ছে যে স্ট্রাকচারাল লন্ডনে, এটা বন্ধ করার একটা পথ আমরা মনে করি অবশ্যই এই সরকারের তরফ থেকে আসতে হবে। আমরা মনে করি না যে বাজেটে এটা থাকতে হবে এটা তত্ত্ব আকারে, কিন্তু একটা নীতি নির্দেশনা আকারে এই যে রাষ্ট্রের দ্বারা অতীতের লুটপাট আমরা বৈধ করতেছি বারবার, এটা বন্ধ করার একটা জায়গা আমাদেরকে অবশ্যই লাগবে। কারণ এই সরকার জনগণের সরকার আকারে অন্তত রক্ত দিয়ে তাদেরকে নির্বাচিত করা হয়েছে। আমি নির্বাচন শব্দটা খুব অপছন্দ করি, কারণ এই সরকার নির্বাচিত সরকার, এই সরকার নির্বাচিত অন্তর্বর্তীকালীন বটে, কিন্তু নির্বাচিত, অনির্বাচিত না। এটা কিন্তু আমাদের লোকটেরা মাফিয়া তন্ত্রওয়ালারা যারা এগুলো বলে, ওরা কিন্তু ওই নির্বাচনের কথাটা বলে, এটা অনির্বাচিত বলে। ফলে শব্দ ব্যবহারে কিন্তু সতর্ক থাকতে হবে। এই সরকার অবশ্যই নির্বাচিত, কিন্তু অন্তর্বর্তী। আমরা এটাকে মেনে নিয়েছি কেন? যেহেতু আমরা মনে করি তারা জনগণ তাদেরকে দিয়েছে এবং এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি, ফলে এই সরকারকে সমালোচনা করার অধিকার আমার বেশি। অন্য সরকার তো আমি এখনো জানি না তার চরিত্র কি হবে, কি আসবে, কিন্তু স্বভাবত এই সরকারটা নির্বাচিত সরকার। এই বাজেট সে দেওয়ার চেষ্টা করেছে, এর মধ্যে অনেক ইতিবাচক ইঙ্গিত আছে, ইশারা আছে, যেটাকে আমরা অ্যাপ্রিশিয়েট আপনারা করেছেন, অবশ্যই সকালে আমরা একমত হই। কিন্তু আমরা মনে করি এই রাজ্যে আমাদেরকে যথেষ্ট পরিমাণ সন্তুষ্ট করতে পারে না, যে এই স্পিরিটটা আমরা বাজেটে দেখতে চেয়েছি সেই স্পিরিটটা আমাদের তো দেখি নাই। আমার কাছে এটা একটা একান্তই একটা পুরনো টেকনোক্রেটিক এক্সারসাইজ মনে হয়েছে, আমলাদের এক্সারসাইজ, এর বাইরে কিছু মনে হয়। তার মধ্যে দু একটা শব্দ বলতে দিয়েছেন, এটা ভালো লাগে না। আর সত্যিকার অর্থে সবচেয়ে খারাপ লেগেছে যেটা, আমি মনে করি যে ডক্টর ইউনুসকে এটা এনে আশা করেছি আমার কথা শুনবেন, এবং আমি তাকে অশ্রদ্ধা করে বলবো না। আপনার তিনি কিন্তু ইকোনমিক্সে নোবেল পুরস্কার পান না, তিনি পেয়েছে শান্তি পেয়েছে, তো আমাদের একটু সতর্ক থাকা দরকার। ফলে তিনি যে এটা এই বাজেট যেটা দেখেছেন, এটা তিনি যে অবস্থানে আছেন এটা তার করা ঠিক হবে না। সেটা হলে আমরা কিন্তু তার 3-0 তত্ত্বকে জাতীয় নীতি আকারে গ্রহণ করি না। আমরা কিন্তু এই গণ অভ্যুত্থানে 3-0 ইমপ্লিমেন্ট করার জন্য গণ অভ্যুত্থানটা হয়নি। আমি ইউনুস ভাইকে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে বলছি কথাটা, এটা তার ভাবমূর্তি খুব নষ্ট করে। কারণ এই বাজেটের মধ্যে আবারও তারা বলতেছেন তারা 3-0 তারা এখানে বাস্তবায়ন করবেন না। আমরা 3-0 বাস্তবায়নের জন্য আমি গণ অভ্যুত্থান করিনি। আমরা চেয়েছি ভিন্ন ধরনের বাজেট, এই যে যেটা আমরা বলেছি যে আমাদের এই যে বাজেটের নামে যে আপনি লুটপাট তন্ত্রকে অবৈধ করা, এটা পেলে যথেষ্ট। আর তার যে 3-0 তত্ত্ব সম্পর্কে আমাদের বক্তব্য আছে আলাদা, সেটা আমরা আলাদা করবো। এটা তার একটা ব্যক্তির স্বপ্ন, আমরা অ্যাপ্রিসিয়েট করি, আমরা তাকে প্রশংসা করি, আমরা পছন্দ করি, কিন্তু এটা নিয়ে আমাদের মেলা তত্ত্ব আছে যে তার 3-0 আদৌ এটা বাস্তবচিত কোনো প্রস্তাবনা কেন। আন্তর্জাতিকভাবে তিনি যথেষ্ট খ্যাতি হতে পারেন, কিন্তু বাংলাদেশে তার এই 3-0 তত্ত্বটা সঠিক তত্ত্বকে এটা আমাদের আলোচনার অধিকার আমাদের আছে, কিন্তু এটা তাকে অসম্মান করার জন্য করবো না। তিনি এটা যদি বাজেটে ঢোকান, এতে তিনি অসম্মানিত হন। কারণ বাজেটের লক্ষ্য নয় 3-0 তত্ত্বের বাজেট দেওয়া হয়। কারণ 3-0 নীতি দেয়, তার একটা বই আছে 3-0, ওকে, এটা বাজেটে দেখবেন এটা লেখা আছে। ফলে এই বাজেটে 3-0 নীতি বাস্তবায়নের জন্য বাজেট, ফলে গণ অভ্যুত্থানের বাজেট, ওকে, এটা ঠিক না, এই প্র্যাকটিসটা রং। এর সাথে ওনাকে সন্তুষ্ট করার জন্য যারা উপদেষ্টা আকারে আছেন, হয়তো তারা তাকে ব্যক্তিগত সন্তুষ্ট করতে চেয়েছেন, এখানে ডক্টর ইউনুসকে বলবো এটা তার ভাবমূর্তি নষ্ট করবে। এটা কিন্তু রেকর্ড আকারে থাকবে, এটা রেকর্ড আকারে থাকবে, ঠিক না? এই যে বাজেটটা পেশ করেছেন এটা রেকর্ড আকারে থাকবে। ফলে এটা তো সারা জীবন তাকে বহন করতে হবে, তো দরকার ঠিক। কারণ তার 3-0 অনেক ইতিবাচক দিক আছে, আমি তার সঙ্গে ডেফিনেটলি মনে করি অনেক ভালো জিনিস আছে, কিন্তু অনেক দিক আছে যেটা আসলে একেবারে হালকা জিনিস, এটা এত ইম্পর্টেন্ট আছে, কিন্তু সেটা আলাদা আলোচনার বিষয়। কিন্তু ফলে আমরা বলবো যে এই ধরনের, যেমন আমার অনেক নীতি আছে, কিন্তু রাষ্ট্রীয় নীতি একরকম হবে না। আমি যখন রাষ্ট্রের পক্ষে কোনো কিছু দেবো, তখন এটা ফরাজ মাদের নীতি বাস্তবায়ন হতে পারে না, ঠিক না? এটা এরকম।
সেদিন আমি বলবো যে এইসব ক্ষেত্রে আমাদেরকে অনেক বেশি সতর্ক হতে হবে, কারণ এটা আমরা আগামী দিনে আমাদের পথ অনেক কঠিন হবে। শেষ কথা এভাবে বলবো যে আমি আপনারা কীভাবে দেখতে জানি না, কিন্তু ইরান এবং বিরুদ্ধে যে যুদ্ধটা শুরু হয়েছে ইসরায়েলের তরফে, একতরফা আক্রমণ এবং যুক্তরাষ্ট্রকে আবার তার সঙ্গে যুক্ত করা হচ্ছে, এটা সেই পুরনো সেই আপনার কি বলে ওয়ার অন টেরর, তারই আরেকটা রিপিটেশন চলছে এবং তার ফলটা পলিটিক্যালি আমাদের এখানে অত্যন্ত খারাপ হবে। এটা খুব দ্রুতই আমরা দেখব, এক নাম্বার। দুই নাম্বারটা হচ্ছে এই, এখানে যারা আছেন অনেকে ইসলামী রাজনীতি করেন, আমার ভাইরা খুব পছন্দ করি তারা আমাদের, সেক্ষেত্রে আমি বলবো যে রাষ্ট্র সম্পর্কে আমাদের কনসেপ্টটা ইসলামের দিক থেকে এখন মধ্যে আনক্রিটিক্যালি আমরা ইসলাম বলতে আমরা এখনো কি বুঝি, নামাজ কালাম পড়া, দোয়া দুরূদ করা, ইবাদত বন্দেগী করা। অর্থনীতির আলোচনা ইসলাম করতে পারে এটা খুব কম লোক, 99% লোক বিশ্বাস করে না, বিশ্বাস করে না। অর্থনীতি আলোচনায় কোরআন শরীফ পড়া যায়, হেদায়েতের বই, হুদাল্লিল মুত্তাকিন, এটা বিশ্বাসই করে না। তো ফলে ওখান থেকে তো পাইতে পারেন আপনি কিছু, আমি কি পাইতে পারেন, তখন সহজ করে বুঝে বলছি। ইসলামের মধ্যে 3টে জিনিস ভাড়া দেওয়া হারাম, 3টে জিনিস ভাড়া দিতে পারবেন। একটা হচ্ছে কি টাকা ভাড়া দিতে পারবেন, টাকা ভাড়া দেওয়া বুঝলেন, বুঝলেন না, সুদ খাতে পারবেন না, এসব শব্দ ব্যবহার করবেন না, সোজা কথা বলেন, টাকা ভাড়া দিতে পারবেন। আমার যদি টাকা বেশি থাকে আপনার দিয়ে লাগে, আমি আপনাকে দিয়ে আপনি ব্যবহার করবেন, সুদ দিতে পারবেন, সোজা কথা। সার্ভিসের নামে বলেন আর যে নামে বলেন না, ফলে ইসলামিক ব্যাংক বলে কোনো ব্যাংক নেই। ব্যাংক কনসেপ্টটা কমপ্লিটলি ইসলাম বিরোধী থাকে। তো এইগুলো সবাই সতর্ক হতে হবে। এগুলো আমরা অতীতে ভুল করছি, আগামী দিনে ভুল করা যাবে, ঠিক আছে। ঘর ভাড়া দেওয়া যায়, আপনার ঘর যদি 3টা ঘর থাকে, 2টা ঘর আপনার লাগে, বাকি একটা ঘর খালি আপনার অন্য লোককে দিতে হবে বিনা পয়সায়, ঘর ভাড়া দিতে পারবেন। 3 নম্বর দেহ ভাড়া দেওয়া, দেহ ভাড়া দেওয়া যায় না, ছেলে এবং মেয়ে কারোরই দেওয়া যায় না। আপনি যখন পরিশ্রম করেন আপনি কিন্তু দেহ বেচেন না কারো কাছে, আপনি কন্ট্রিবিউট করেন সমাজে। ফলে শ্রমিক শব্দটা আর ক্যাপিটালিজমের শ্রম এক ধারণা নেই ইসলামে, কমপ্লিটলি টু ডিফারেন্ট। কারণ শ্রম ইবাদতের সমতুল্য। ফলে এই ব্যাপারগুলো আমাদের ইসলামী যারা রাজনীতি করেন তাদের কাছে আমি খুবই বিনীতভাবে বলি, আমি খুব মূর্খ মানুষ, কিন্তু দয়া করে আপনারা এগুলো একটু ভাবেন। ভাবলে আগামী দিনে যে বড় লড়াই যেটা আসছে সেই লড়াই আমরা সকলে একসঙ্গে সামনে দিতে পারি। সেই ক্ষেত্রে আমাদের অর্থনীতি বলুন, দর্শন বলুন, এই সমস্ত ক্ষেত্রে আমরা মনে করি একটা এথিকো লিগাল, নতুন ধরনের এথিকো লিগাল কল্পনা, এথিকো লিগাল কি বলে ন্যারেটিভ, এথিকো লিগাল আমাদের মতন করে একটা দর্শন আমরা আমাদের বাংলাদেশে, যেটা আমাদের জন্য উপযোগী, আমাদের জনগণ যেটা সহজে বুঝে, সেইভাবে আমাদেরকে জনগণকে শিক্ষিত করতে হবে। ফলে শেষ কথা হলো আবারও ঘুরে ফিরে শিক্ষা খাতের ব্যয় বাড়াতে হবে। শিক্ষা খাতের 2টা মানে আছে ইসলামের দিক থেকে। একটা হচ্ছে যে আপনার আধ্যাত্মিক শিক্ষা, শিক্ষা বলতে ইসলাম আধ্যাত্মিক শিক্ষা বুঝে, আর কোনো শিক্ষা বুঝে না। বাকিটা বলে টেকনিক্যাল, ওটা শিক্ষা না। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি টেকনিক্যাল, ওটা কিন্তু শিক্ষা যায় না। শিক্ষা ইজ অলওয়েজ স্পিরিচুয়াল শিক্ষা, অলওয়েজ রুহানি শিক্ষা। রুহানি শিক্ষাটা দরকার সমাজকে গঠন করার জন্য, সমাজের নেতা হওয়ার জন্য। এর বাইরে শিক্ষাটা অলওয়েজ স্কিল। আমি যে স্কিল শিখতে পারি যে কোনো জায়গায়, আপনি স্কিল শিখলেই যে আপনার রুহানি শিক্ষা তো উন্নত স্তর হবে তাতে কোনো কথা নেই। ফলে মাদ্রাসাতে যেগুলো ছিল অতীত, তার মাদ্রাসা শিক্ষাটা কি ছিল, তারও একটা রুহানিয়তের ধারা ছিল লম্বা, এটা হারাই ফেলতেছে, এটা নাই। ফলে এটাকে ফেরত আনতে হবে। একটা সময় ছিল যেটা ইসলামকে চর্চা করেছে, সেই গ্রিকদের কাছ থেকে শিখেছে, অনেক চর্চা ছিল, পরবর্তীকালে যে কোনো কারণে এটা হারাই ফেলছি আমরা। ফলে একে ফিরে আনতে হলে ফলে মাদ্রাসাগুলোকেও, প্রত্যেকটা জামিয়াগুলোকেও যেমন বিশ্ববিদ্যালয় বানাতে হবে, তেমনি বিশ্ববিদ্যালয়গুলোকেও জামিয়া বানাতে হবে। 2টা লাগে, দুদিকে। তাদেরকে আধ্যাত্মিক শিক্ষা শিক্ষিত করতে হবে, কারণ তারা ভুল করবে, তারা ভুল পথে চলে যাবে। ঠিক তেমনি জামিয়াকেও উন্নত করতে হবে। তার চিন্তা, তার দৃষ্টি, তার সমস্ত কিছু মিলিয়ে একটা শক্তিশালী একটা রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে আমরা দাঁড়াতে পারি। এবং একবার যদি আমরা রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে দাঁড়াই, তাহলে অর্থনৈতিক বিকাশটা এটা তুচ্ছ ব্যাপার। 3 বছর বেশি লাগবে না বাংলাদেশ, 3 থেকে 5 বছর মধ্যে বাংলাদেশ ইউরোপের সমান হয়ে যেতে পারে। এত সম্পদ আমাদের আছে। যে পানির কথা বলেন, এখন তো ব্লু ইকোনমির কথা শুনতেছেন আপনারা, নদীর কথা বলেন, আর আমি লাইফস্টাইলের কথা বলেন, বাংলাদেশ দুধে ভেসে যাবে যদি আমরা সত্যিকার অর্থে আমরা অর্থনৈতিক বিষয়গুলোকে চিন্তা করি
এবং এই যে আন্তর্জাতিক কর্পোরেট ব্যবস্থার বাইরে এসে চিন্তা করতে সক্ষম হই। ফলে এই রাষ্ট্র আন্তর্জাতিক কর্পোরেট ব্যবস্থার এটা একটা হাতিয়ার, এবং এই ব্যবস্থার এই হাতিয়ার দিয়ে তারা যেটা করে একটা লুটপাট তন্ত্র চালায়। এই লুটপাট তন্ত্র থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে। আমাদের সকলের জন্য